সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কৃষি বিশ্ববিদ্যালয় অনলাইন কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস কার্যক্রমে আজকের ক্লাসে তোমাদের স্বাগত। তোমাদের সাথে অনেকদিন পরে আজকে দেখা, বেশ অনেকদিন পরেই কিছু প্রবলেমের কারণে, ভর্তির কারণে আমাদের 2 সপ্তাহ আমি ক্লাস নিতে পারি নাই। তো আজকে তোমাদের সামনে হাজির হয়েছি। আশা করি যে যেখানে আছো সকলেই সুস্থ আছো, ভালো আছো। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবার আগে এনশিওর করো তোমরা আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছ কিনা এবং বোর্ডটা ঠিক মতো দেখতে পাচ্ছ না। প্লিজ তোমরা একটু কমেন্টে জানিয়ে দাও। আশা করি তোমরা সঠিকভাবে শুনতে পাচ্ছ। তো আমরা আজকে নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব, নতুন অধ্যায়, বলতে গেলে এই বইয়ের সর্বশেষ অধ্যায়, অর্থাৎ দ্বাদশ অধ্যায় প্রাণীর আচরণ, অ্যানিম্যাল বিহেভিয়ার। এই অধ্যায়টা নিয়ে একটু আলোচনা করতে যাচ্ছি। তোমরা বায়োলজিতে সেকেন্ড পার্টের যতগুলো চ্যাপ্টার পড়েছো তার মধ্যে সব থেকে সহজতম অধ্যায়টা হচ্ছে এই প্রাণীর আচরণ, অ্যানিম্যাল বিহেভিয়ার, এই চ্যাপ্টারটা। এই চ্যাপ্টারে সত্যি কথা বলতে মুখস্থ করার কিছু নাই, পুরাটাই রিয়েলাইজ করতে হবে। তোমরা যদি একটু ভালো করে বোঝার চেষ্টা করো, মুখস্থ করার সত্যিই কোনো প্রয়োজন নাই। তোমরা যখন চ্যাপ্টারটা পড়বে তখনই বুঝতে পারবে। তো ফার্স্টে আমি এই পাশে কতগুলো কন্টেন্ট লিখে রেখেছি, টোটাল চ্যাপ্টারের একটা সামারি, যে কিওয়ার্ডগুলো আছে, যে মেইন টপিকগুলো আছে, সেই বিষয়গুলো নিয়ে একটু কথা বলবো, তারপরে আমরা মেইন পড়ায় ফিরে যাব। দেখো, প্রাণীর আচরণ। প্রাণীর আচরণ আবার কি? এটা নিয়ে পড়ার কি আছে, তাই না? তোমাদের অনেকের মনে প্রশ্ন আসতে পারে, আচরণ নিয়ে আবার কি পড়বো আমরা। দেখো, আমরা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আচরণ করে থাকি। একটু খেয়াল করলেই দেখবে আমরা প্রতিনিয়তই কোনো না কোনো আচরণ করছি। যেমন ক্ষুধা পেলে আমাদের মাথা ঠিক থাকে না, মনে হয় সাথে সাথে খেতে হবে, এই রেগে যাচ্ছি, কখনো ভালো লাগছে, বিভিন্ন ধরনের আচরণ, তাই না? শুধুমাত্র মানুষের ক্ষেত্রেই নয়, এই জীবজগতে যত প্রাণী আছে সকলের ক্ষেত্রেই এই আচরণটা ভিন্ন ভিন্ন হয়ে থাকে। হ্যাঁ, যেমন তোমার কোনো একটা ফ্রেন্ডের সাথে তোমার কোনো বোজম ফ্রেন্ড, আজকে খুব ভালো রিলেশন, কোনো কারণে মতবিরোধ তৈরি হয়ে গেল। তো তখন আগে তোমার সাথে যেরকম ভালো ব্যবহার ছিল বা ভালো সম্পর্ক ছিল, পরবর্তীতে যখন মতবিরোধ হয়ে যাবে, তোমার সাথে কি সেই রিলেশনটা থাকবে? তাকে কি আর আগের মতো ভালো লাগবে? এই যে আচরণ, বিহেভ, এটা কি? এটা কিছু আচরণের প্রকৃতিটা কিসের উপর ডিপেন্ড করে, এখানে আমরা পড়বো এটা আচরণের প্রকৃতি। এই যে আচরণগুলো কিসের উপর ডিপেন্ড করে, আমি এই পাশে কয়েকটা ওয়ার্ড লিখে রেখেছি, মোটিভেশন, রিলিজিং, টার্মিনেশন, আমি এগুলো আলোচনা করব। তাহলে আচরণ সম্পর্কে আমরা মোটামুটি একটু কিছু জানলাম। আবার ধরো কারো প্রচণ্ড ক্ষুধা পেয়েছে, এখন তার সামনে যদি 1 প্লেট বিরিয়ানি রেখে দাও, তাহলে কি তার মতো খুশি আর কেউ হবে না, সে গোগ্রাসে সেটা খেতে থাকবে, তাই না? তো টোটাল চ্যাপ্টারে আমাদের 2টা জিনিস মনে রাখতে হবে। একটা হচ্ছে স্টিমুলেশন, বা তাড়না বা উদ্দীপনা। তোমরা একটু ভালো করে খেয়াল করবে যে বিষয়গুলো কি, একটু বোঝার চেষ্টা করো। এই চ্যাপ্টারে বারবার বলছি, মুখস্থ করার মতো কিছুই নাই, জাস্ট বুঝে একটু পড়তে হবে, একটু রিয়েলাইজ করতে হবে টোটাল চ্যাপ্টারটা। আর একটা হচ্ছে রেসপন্স মানে হচ্ছে সাড়া দেয়া। আচ্ছা, স্টিমুলেশন বা তাড়না বা উদ্দীপনা কি? এই যে ক্ষুধা পেলে তোমার সামনে যে একটা খাবারের প্লেট রাখছে, সেটার কোনো সুস্বাদু খাবারই হোক বা যে খাবারই হোক, সেই খাবারটা দেখে তোমার কেমন লাগছে? ওই খাবারটা দেখে তোমার ভেতরে একটা ফিলিংস হচ্ছে, তাই না? ওই খাবারটা হচ্ছে উদ্দীপক, স্টিমুলেশন। এই স্টিমুলেশনের কারণে কি হয়, তোমার ভেতরে এক ধরনের ফিলিং কাজ করে, যেটা কি আমরা বলি রেসপন্স বা সাড়া। তাহলে এই যে বিভিন্ন ধরনের কয়েকটা আচরণের উদাহরণ বললাম, তো প্রথমে আমরা এই আচরণের প্রকৃতিটা সম্পর্কে জানবো। এরপরে মোস্ট ইম্পর্টেন্ট তোমার আচরণ এবং বংশগতির মধ্যে সম্পর্ক, বিহেভ এবং জেনেটিক্স, মানে আচরণের সাথে আচরণ এবং বংশগতি। এই যে তুমি বিভিন্ন ধরনের বিহেভ করছো, এটার সাথে বংশগতির কি রিলেশন একটু যদি খেয়াল করি। এটাকে যদি আমরা বিহেভিয়ার ধরি, এটা হচ্ছে 2 ধরনের, একটা হচ্ছে ইনভায়রনমেন্টাল আর একটা হচ্ছে জেনেটিক। ঠিক আছে,
তো এটা যদি 50% হয় পরিবেশগত, আর বাকি 50% হবে হচ্ছে তোমার বংশগত। তাহলে বিহেভিয়ারটা পরিবেশ এবং বংশ দ্বারা কিভাবে নিয়ন্ত্রিত হয়, এটা হচ্ছে এক ধরনের জটিল মিথস্ক্রিয়া। ঠিক আছে, কিভাবে? যেমন ধরো একটা উড়ন্ত পাখির বাচ্চাকে বা শাবককে যদি তুমি জাস্ট হওয়ার পরই, ডিম ফুটে বের হওয়ার পরই যদি সেই শাবকটাকে তুমি মুরগির বাচ্চাদের সাথে রেখে দাও, তাহলে কি হবে? মুরগির বাচ্চাদের সাথে রাখলে পরে সে একটা সময় ভুলেই যাবে যে সে উড়তে জানতো। কেমন? তাহলে সে মুরগির বাচ্চাদের সাথে সাথে থাকতে থাকতে তার এরকম একটা ফিল হবে সে কখনো উঠতেই যায় না। তাহলে এটা হচ্ছে এনভায়রনমেন্টাল, কিন্তু আসলেই কি তাই? যতই সে মুরগি বাচ্চার সাথে থাকুক, এটা তার জিনগত, তার পরিবেশগত কারণে হয়তো বা তার এটা মনে হচ্ছে, কিন্তু তার জিনের মধ্যে এটা আছে যে সে উড়তে পারে। আবার ধরো এই আচরণ এবং বংশগতি নিয়ে 1960 সালের আগে বিজ্ঞানীদের মধ্যে দুইটা ভাগ হয়ে যায়, একটা ছিল ইউরোপিয়ান আর একটা হচ্ছে আমেরিকান বিজ্ঞানীরা। তো হচ্ছে তাদের ভাগ হয়ে যাওয়ার পর বিজ্ঞানী কোনরাড লরেন্স এই আচরণবিদ্যার উপরে নোবেল প্রাইজ পায় এবং তার মতামতটাকেই গ্রহণযোগ্য বলে ধরা হয়। তখন এই আচরণটাকে তিনি দুভাগে ভাগ করেন, একটা হচ্ছে অর্জিত আর একটা সহজাত, অর্থাৎ একটা জিনগত। সহজাত মানে হচ্ছে যেটা জন্মগত, আর একটা হচ্ছে শিখনের মাধ্যমে অর্জিত হয়। সহজাত আচরণটা কেমন সেটা আমরা সহজ একটা উদাহরণের মাধ্যমেই বলতে পারি। যেমন ধরো তেলাপোকা, আমরা জানি যে তেলাপোকা অন্ধকার করে থাকতে ভালোবাসে। হুট করে যদি তুমি ঘরে একটা লাইট জ্বালিয়ে দাও, তাহলে তেলাপোকাগুলো কি করবে? দ্রুত গিয়ে কি করবে? সে অন্ধকার জায়গায় লুকিয়ে পড়বে। তাহলে আচরণটা কেমন? সহজাত। তেলাপোকা কি কখনো শিখিয়ে দেওয়া হয়েছিল যে আলো জ্বাললেই তুমি অন্ধকারে লুকিয়ে পড়বে? না, এটা হচ্ছে জেনেটিক। তাহলে এই যে প্রাণীর যে আচরণ, আমি এটাই বোঝাতে চাচ্ছি, প্রাণীর আচরণ এবং বংশগতির মধ্যে একটা রিলেশন আছে। কেমন? তাহলে সেই জিনিসটা আমরা একটু জানলাম। এরপরে মোস্ট ইম্পর্টেন্ট টপিক ট্যাক্সিস। ট্যাক্সিস সম্পর্কে নিশ্চয়ই তোমরা আগে অবগত হয়েছো, পজিটিভ ট্যাক্সিস, নেগেটিভ ট্যাক্সিস, এটা আমি নেক্সট ক্লাসে আলোচনা করব। এরপরে আসো রিফ্লেক্স। রিফ্লেক্সটা তোমরা সবাই জানো, প্রতিবর্ত ক্রিয়া। অষ্টম অধ্যায়ের নার্ভাস সিস্টেমের মধ্যে তোমরা জেনেছিলে যে এটা একটা মানে তাৎক্ষণিক প্রতিক্রিয়া, তাই না? কোনো একটা ঘটনায় মস্তিষ্ক দ্বারা নিয়ন্ত্রিত না হয়ে যেটা স্পাইনাল কর্ড দ্বারা নিয়ন্ত্রিত হয়, যেই ঘটনাটা, সেটাকে বলা হয় প্রতিবর্ত ক্রিয়া। যেমন তোমার হাতে একটু বরফের টাচ লাগলো বা আগুনের ছোঁয়া লাগলো, তাৎক্ষণিকভাবে আমরা কি করি? হাতটা সরিয়ে নিই। তো এটা মস্তিষ্ক জানার আগে এটা কি স্পাইনাল কর্ড দ্বারা নিয়ন্ত্রিত হয়, এই জন্য এটাকে বলা হয় প্রতিবর্ত ক্রিয়া। এটা সম্পর্কে আমরা পড়বো। এরপর আসো ইনস্টিংক্ট। আমি টোটাল চ্যাপ্টারের কিওয়ার্ডগুলো বলছি ফার্স্ট। ইনস্টিংক্টটা কি? ইনস্টিংক্ট হচ্ছে সহজাত আবেগ। সহজাত আবেগটা কি? এটা হচ্ছে প্রজাতি নির্দিষ্ট। প্রত্যেকটা প্রাণীর মধ্যে, এখানে একটা ওয়ার্ড লিখে রেখেছি দেখো, FAP, এটা কিন্তু প্রায় পরীক্ষায় আসে। এটা হচ্ছে ফিক্সড অ্যাকশন প্যাটার্ন। অর্থাৎ প্রত্যেকটা প্রাণী প্রজাতির মধ্যে তাদের যে কাজগুলো সেগুলো হচ্ছে নির্দিষ্ট। যেমন ধরো ফিক্সড মানে কি? ফিক্সড, স্থায়ী হওয়া। অ্যাকশন প্যাটার্ন, যেমন ধরো টুনটুনি পাখি যে বাসা নির্মাণ করে, সমস্ত যত টুনটুনি পাখি আছে তারা কিন্তু একই প্রসেসে বাসাটা নির্মাণ করে থাকে, তাই না? তো তাদের মধ্যে এটা কি হলো? এই অ্যাকশন প্যাটার্নটা, অর্থাৎ তাদের কাজের ধরনটা একরকম। আবার ধরো মাকড়সা জাল বুনছে, মাকড়সার জাল বোনার যে প্যাটার্নটা, তার কার্যপদ্ধতিটা, এটা হচ্ছে কি? ফিক্সড, তারটা কি? অ্যাকশন প্যাটার্ন, একটা নির্দিষ্ট কাজের ধরন আছে, এটাকে বলা হয় FAP বা ফিক্সড অ্যাকশন প্যাটার্ন। এটা নিয়ে আমরা পড়বো। এরপরে মাইগ্রেশন নিয়েও তোমরা জানো, পরিযায়ী। মাইগ্রেশনের ক্ষেত্রে প্রথমেই যে কথাটা আমাদের মাথায় আসে, পাখির কথা, তাই না? আমরা দেখে থাকি যে শীতকালে তোমার হচ্ছে কি বলে, সাইবেরিয়া থেকে বা দূর দেশ থেকে পাখিরা আমাদের দেশে পরিযায়ী হয়ে আসে, তাদের নির্দিষ্ট আবাসস্থল থেকে কিছুদিনের জন্য। প্রতিকূল পরিবেশে তারা টিকতে না পেরে তারা জীবন ধারণের জন্য তখন তারা অন্য জায়গায়
স্থানান্তরিত হয় সেটাকে বলা হয় মাইগ্রেশন। মাইগ্রেশনের কিছু উপকারী অপকারী উভয় ভূমিকাই রয়েছে, এটা আমরা পরবর্তীতে আলোচনা করব। এরপরে দেখো নাম্বার 8 পয়েন্ট, অপত্যের প্রতি যত্ন। দেখো পয়েন্টগুলো এরকম খুব মজা নিয়ে পড়ার মতো, এরা মুখস্থ করার সত্যিই কিছু নেই। অপত্যের প্রতি যত্ন। প্রত্যেকটা প্রাণী প্রজাতি চায় তাদের নিজস্ব বংশধারা টিকিয়ে রাখতে, তাই না? আর নিজেদের বংশধারা টিকিয়ে রাখার জন্য কি কি দরকার, সেটা হচ্ছে জনন। জননের মাধ্যমে কি হয়, পরবর্তী বংশধর সৃষ্টি হয়। এই তারা কি করে, বাচ্চার জন্ম দেয় এবং অপত্যের প্রতি যে যত্ন সেটা কি কখনো তাকে শিখিয়ে দিতে হয় না, ঠিক আছে? এটা অটোমেটিকভাবেই শিখে। যেমন ধরো যে কোনো প্রাণীর, তোমরা বিভিন্ন চ্যানেলে ন্যাশনাল জিওগ্রাফি, ডিসকভারি এগুলোতে দেখে থাকবে, বা আমরা সচরাচর যেই উদাহরণগুলো দেখি, কুকুর ছানা, বিড়াল ছানা বা পাখির বাচ্চা। পাখির যখন বাচ্চা হয় তখন তার বাচ্চাকে টেক কেয়ার করার জন্য কিন্তু তার মাকে কেউ শিখিয়ে দেয় না যে তুমি বাচ্চাকে এইভাবে খাওয়াও, এটা খাওয়াতে হবে, এইভাবে রাখতে হবে। মানুষের ক্ষেত্রে, বিভিন্ন প্রাণীর ক্ষেত্রে কিন্তু একই। প্রত্যেকটা প্রাণী তার বংশধারা টিকিয়ে রাখার জন্য মাতৃস্নেহে অপত্যের প্রতি যেই যত্নটা নেয় এটা কখনোই শিখিয়ে দিতে হয় না। যেমন কুকুর বাচ্চা যেগুলো, তাদের বাচ্চাকে কি মুখে করে কামড় দিয়ে যায়, কিন্তু তাদের গায়ে কিন্তু কোনো আঁচড় লাগে না। তারপরে পাখি কি করে, মুখে করে খাবার নিয়ে এসে তার বাচ্চাদের খাইয়ে দেয়, তাই না? বাচ্চারা বাসায় অপেক্ষায় থাকে, যতদিন উঠতে না পারে তার মা পাখিরা বাচ্চাদের শিখিয়ে দেয়। তো এটা হচ্ছে অপত্যের প্রতি যত্ন। এখানে 3টা উদাহরণ তোমাদের বইয়ে দেওয়া আছে, যেটা আমাদের একটু স্টাডি করতে হবে। তোমাদের বইয়ে দেওয়া আছে মাছ, পাখি এবং ব্যাঙ। তোমরা নিশ্চয়ই শুনে থাকবে 3 কাটা স্টিকলব্যাক নামক একটা মাছ আছে। সেই মাছটা কিভাবে বাসা নির্মাণ করে, কিভাবে অপত্যের যত্ন করে, কিভাবে জনন সম্পন্ন করে, এই জিনিসগুলো আমরা এটাতে জানবো। এরপরে টুনটুনি পাখির বাসা নির্মাণ, আফ্রিকান গ্ল্যাডিয়েটর ব্যাঙ তাদের অপত্যদের কিভাবে যত্ন করে, এই জিনিসগুলো আমরা পড়ব। এখন এই যে জিনিসগুলো আমরা অতি সহজে জেনে যাচ্ছি, এটা কিন্তু 1-2 দিনের ইনভেনশন না। বিভিন্ন বিজ্ঞানীদের, কোনো সায়েন্টিস্ট বা কোনো গ্রুপ অফ সায়েন্টিস্টের অনেক অনেক দিনের গবেষণার ফলে কিন্তু এই জিনিসগুলো আবিষ্কার হয়েছে, যেটা আমরা এত সহজেই এখন পড়তে পারছি। তারপর দেখো শিখন ও অনুকরণ, লার্নিং। এটা আরেকটা মজাদার বিষয়। এই যে প্যারেন্টাল কেয়ার, মানে এটা মানুষের মধ্যে আরও বেশি দেখা যায় যে একটা বাচ্চা জন্মগ্রহণ করার পর সে বাচ্চাকে কতভাবে তাকে শিখাবে, কিভাবে সমাজের উপযোগী করে তুলবে, এটা লার্নিংয়ের মাধ্যমে হয়ে থাকে। এবং অনুকরণ, একটা হচ্ছে জিনগত আর একটা হচ্ছে দেখে দেখে শেখা। ওকে, এরপর আছে নাম্বার 10 প্যাভলভের তত্ত্ব। প্যাভলভের তত্ত্ব আবার কি? প্যাভলভ নামক একজন বিজ্ঞানী কুকুরকে খাবার দেওয়ার পর তার যে লালা নিঃসরণ হয় এটার উপর একটা পরীক্ষা, এক্সপেরিমেন্ট করেছিলেন। তো এই কোশ্চেনটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট রিটেনের জন্য, এটা পরবর্তীতে আমি তোমাদের পড়াবো এটা, এবং আচরণ ও বংশগতির সম্পর্ক। এই টপিক দুটো একটু ভালো করে পড়তে হবে। তারপরে আছে লাস্টে, সবার লাস্টে সামাজিক আচরণ। সামাজিক আচরণের ক্ষেত্রে আমরা দেখতে পাই মৌমাছি একটা চাকে কিভাবে তাদের সামাজিক জীবন নিয়ন্ত্রণ করে, সেই জিনিসটা আমরা এই সামাজিক আচরণের মধ্যে দেখব। তো এই চ্যাপ্টারের যে মেইন কন্টেন্ট, 11টা কন্টেন্টের আলোকে টোটাল চ্যাপ্টারটাকে আমরা ব্যাখ্যা করার চেষ্টা করব। আচ্ছা, এবার আসো মেইন টপিকে। তো আগেই বলেছি টোটাল চ্যাপ্টারটা বোঝার আগে 2টা ওয়ার্ড একটু মাথায় রাখতে হবে। একটা বলেছিলাম স্টিমুলেশন আর একটা বলেছিলাম রেসপন্স। চ্যাপ্টারটার নাম প্রাণীর আচরণ। তাহলে প্রাণীর আচরণটাকে যদি আমরা সংজ্ঞায়িত করতে যাই, তাহলে এটাকে আমরা কিভাবে সংজ্ঞায়িত করব? তাহলে দেখলাম উদ্দীপনার কারণে প্রাণীদের কি হয়, কিছু রেসপন্স হয়, তাই না? তাহলে আমরা কি এটাকে এইভাবে সংজ্ঞায়িত করতে পারি। স্টিমুলেশনটা আবার দুই ধরনের হতে পারে, একটা হলো এক্সটার্নাল আর একটা হচ্ছে ইন্টারনাল। আচ্ছা, বাহ্যিক বা অভ্যন্তরীণ কোনো উদ্দীপনার কারণে প্রাণী দেহে যে বাহ্যিক বা অভ্যন্তরীণ কোনো উদ্দীপনার প্রভাবে প্রাণী দেহে যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়, সেই প্রতিক্রিয়ার বহিঃপ্রকাশকেই বলা হয় তোমার প্রাণীর আচরণ। বাহ্যিক অথবা অভ্যন্তরীণ, সেটা বাইরের হতে পারে। এই উদ্দীপকটা, স্টিমুলেশনটা বাহ্যিক হতে পারে, ভেতরেরও হতে পারে।
তাহলে বাহ্যিক এবং অভ্যন্তরীণ কোনো উদ্দীপনার কারণে প্রাণী দেহে যে প্রতিক্রিয়া সৃষ্টি হয় সে প্রতিক্রিয়ার বহিঃপ্রকাশকেই বলা হয় প্রাণীর আচরণ। যেমন তোমার হচ্ছে কোনো কারণে রাগ হচ্ছে, এই রাগটা হওয়ার নিশ্চয়ই একটা কারণ আছে না? সেটাই হচ্ছে তোমার স্টিমুলেশন। এবং ওই স্টিমুলেশনটা পাওয়ার পরে তোমার যে রেসপন্সটা হচ্ছে, ধরো তুমি খুব রেগে গিয়েছো, তাহলে সেটা হচ্ছে রেসপন্স। তাহলে এই উদ্দীপনার বহিঃপ্রকাশকেই বলা হয় প্রাণীর আচরণ। এটা পরিধি অনেক ব্যাপক, হ্যাঁ। এই জন্য জীববিজ্ঞানে প্রাণীবিজ্ঞানে তোমার এই প্রাণী আচরণ নিয়ে আলাদা একটি শাখাই আছে যেটাকে বলা হয় ইথোলজি। এটা একটু জেনে রাখবে। ইথোলজি মানে হচ্ছে আচরণবিদ্যা। জীববিজ্ঞানের যে শাখায় প্রাণীর আচরণ নিয়ে বিজ্ঞানসম্মতভাবে আলোচনা করা হয় সেই শাখাটাকে বলা হয় ইথোলজি। গ্রিক ইথোস, ইথোস মানে হচ্ছে আচরণ, আর লোজোস মানে জ্ঞান, আমরা জানি। তাহলে ইথোলজি কথাটির অর্থ হচ্ছে আচরণ সম্পর্কিত জ্ঞান। তাহলে আমরা প্রাণী আচরণ বলতে কি বুঝলাম? ইথোলজি আচরণবিদ্যা। আচরণবিদ্যা বলতে কি বুঝো সেটা আমরা জানলাম। এবার আসো আচরণের প্রকৃতি, নেচার অফ বিহেভিয়ার। আমরা যে বিভিন্ন ধরনের আচরণ করে থাকি সেটার প্রকৃতিটা কেমন হয়, নেচার অফ বিহেভিয়ারটা কেমন। আমি এই পাশে 3টা শব্দ লিখে রেখেছি, মোটিভেশন, রিলিজিং আর হচ্ছে টার্মিনেশন। মোটিভেশনটার অর্থ হচ্ছে প্রেরণাদায়ক। প্রেরণাদায়ক এই 3টা ওয়ার্ড সম্পর্কে তোমাদের বই সুন্দর করে দেওয়া আছে, একটু ভালো করে স্টাডি করবে। এটা হচ্ছে নির্গমন উদ্দীপনা, আর একটা হচ্ছে টার্মিনেশন বা সমাপ্তিকরণ। সমাপ্তিকরণ একটা হলো প্রেরণাদায়ক উদ্দীপনা, আর একটা নির্গমন উদ্দীপনা, আর একটা হচ্ছে সমাপ্তিকরণ উদ্দীপনা। আচ্ছা, এখন প্রেরণাদায়ক উদ্দীপনা বা মোটিভেশন কাকে বলবো? মোটিভেশন, মোটিভেটেড স্পিকার। মোটিভেশন কথাটা আসলে পরে আমাদের সবার সামনে যে নামটা ভেসে আসে সেটা হচ্ছে আয়মান সাদিক। হি ইজ আ মোটিভেশনাল স্পিকার, তাই না? বিভিন্ন ধরনের ভালো ভালো কথা বলে যেটা শুনে মানুষ উদ্দীপিত হয় এবং ভালো কাজে উদ্যমী হয়। যেমন ধরো আমি একটা কথা বললাম যে দেখো বাবা, তোমরা যদি এখন ভালো করে পড়াশোনা না করো তাহলে তোমাদের ফিউচারটা কিন্তু খারাপ হয়ে যাবে। তোমাদের ওপর তোমার বাবা মার কত স্বপ্ন আছে, তোমার নিজের ফিউচার আছে। এই যে এখন যদি তুমি ভালো করে পড়াশোনা না করো তাহলে কি হবে, তুমি ভবিষ্যতে ভালো করতে পারবে না। তো এই যে কথাটা বললাম, এটা নিয়ে তুমি যখন চিন্তা করবা যে না কথাটা তো সত্যি, আমি যদি এখন ভালো করে পড়াশোনা না করি তাহলে তো আমি ফিউচারে কিছু করতে পারবো না, আমার লাইফটা তো ডেস্ট্রয় হয়ে যাবে। তাহলে এই যে তুমি চিন্তা করলাম আমার কথাটা শোনার পর, এটা হচ্ছে মোটিভেশন। মোটিভেশন পাওয়ার পর তুমি কি করবা? তোমার ভিতরে এই রিয়েলাইজেশনটা আসলো যে না সত্যি আমাকে পড়তে হবে, আমার জীবনে কিছু করতে গেলে আমাকে পড়াশোনা করতে হবে। তো এই মোটিভেশনটা পাওয়ার পর তুমি পড়াশোনা শুরু করে দিলে, হ্যাঁ, তুমি চরম পড়াশোনা শুরু করলা যে তোমাকে একটা ভালো রেজাল্ট করতে হবে। এই যে পড়াশোনাটা শুরু করলে এটা হচ্ছে রিলিজিং বা নির্গমন উদ্দীপনা। তুমি একটা জিনিস দ্বারা মোটিভেটেড হইলা, প্রত্যেকটা কাজের ক্ষেত্রে এই 3টা ঘটনা ঘটে থাকে প্রতিটা প্রাণীর ক্ষেত্রে। তাহলে এটা হচ্ছে নির্গমন। মোটিভেটেড হওয়ার পর তোমার কি হলো? রিলিজিং হইলো, অর্থাৎ নির্গমন উদ্দীপনা, তুমি পড়াটা স্টার্ট করলা, তাই না? এই জীবনধারার অবশ্য কোনো টার্মিনেশন নাই। তাহলে টার্মিনেশনটা কি আমি একটু বুঝাই। যেমন তুমি হচ্ছে রাতের খাবার শেষ করে ফেলছো, হ্যাঁ, তোমার ক্ষুধা পেয়েছিল, তুমি খেয়ে ফেলেছো, এই সময় তোমার পেটটা ভরে গিয়েছে। কেউ একজন বাইরে থেকে তোমার জন্য আবার কাচ্চি বিরিয়ানি বা হাজির বিরিয়ানি এই ধরনের কিছু একটা নিয়ে আসলো যেটা তোমার অনেক ফেভারিট, কিন্তু তোমার পেটটা ভরে গিয়েছে, তুমি আর ইচ্ছে থাকা সত্ত্বেও খেতে পারবে না। তাহলে এই যে তোমার পেটটা ভরে গিয়েছে, তোমার ওই কাজটা, তোমার খাওয়ার কাজটা কমপ্লিট হয়ে গেছে, এটা হচ্ছে টার্মিনেশন। ওকে, এই টার্মিনেশনটাও দুরকম হতে পারে, একটা হলো এক্সটার্নাল, একটা হচ্ছে ইন্টারনাল। এটাকে বলা হয় সমাপ্তিকরণ উদ্দীপনা। টার্মিনেশন কথাটির অর্থ হচ্ছে সমাপ্তিকরণ উদ্দীপনা। আবার ধরো টুনটুনি পাখি, টুনটুনি পাখি বাসা নির্মাণ করে, বাসা নির্মাণ করার সময় সে 2টা পাতা একখানে করে সুচ দিয়ে সেলাই করলে যেরকম হয় খুব সুন্দর করে সে
বাসাটা নির্মাণ করে থাকে এবং খড়কুটা দিয়ে বসবাসযোগ্য একটা বাসা নির্মাণ করে থাকে। তো তখন তার দৃষ্টি উদ্দীপনা যখন তাকে মস্তিষ্কে সংবাদ প্রেরণ করে যে বাসা নির্মাণ তৈরি হয়ে গিয়েছে, তাহলে সেটা হলো একটা সমাপ্তিকরণ। এটা হলো এক্সটার্নাল টার্মিনেশন। এক্সটার্নাল টার্মিনেশন মানে বাহ্যিক সমাপ্তিকরণ উদ্দীপনা। আর এই যে তুমি খাইলা তোমার পেট ভরে গেল, এটা হচ্ছে ইন্টারনাল টার্মিনেশন। বুঝাতে পারলাম? তাহলে প্রত্যেকটা কাজের কি থাকবে? মোটিভেশন থাকবে। প্রথমে মোটিভেটেড হবা, তারপরে হচ্ছে সেটা নির্গমন থাকবে এবং তারপরে হচ্ছে টার্মিনেশন থাকবে। এক্ষেত্রে কি হয়? এই যে তাড়নার কারণে আমরা রেসপন্স করে থাকি। এখানে আরেকটু বিষয় একটু আলোচনা করতে হবে রিলিজিং নিয়ে। আচরণবিদ্যার ক্ষেত্রে রিলিজিং সর্বপ্রথম রিলিজার শব্দটা সর্বপ্রথম ব্যবহার করেন হচ্ছেন বিজ্ঞানী লরেন্স রিলিজার শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন। ওকে, এবং এই রিলিজার বা নির্গমন উদ্দীপনা নিয়ে ব্যাপক গবেষণা করেন আরেকজন বিজ্ঞানী, তার নাম হচ্ছে টিনবার্গেন। ওকে, তাহলে রিলিজার শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন হচ্ছে লরেন্স এবং এটা নিয়ে ব্যাপক গবেষণা করেন হচ্ছে টিনবার্গেন। আচ্ছা, তিনি কি নিয়ে গবেষণা করেন? তোমাদের বইয়ে উদাহরণ দেয়া আছে। হেরিঙ্গাল নামক একটা গাংচিল আছে, হেরিঙ্গাল নামক একটা পাখি আছে, সামুদ্রিক চিল। সেই চিল যখন তার শাবকদের জন্য খাবার নিয়ে আসে, তখন সেই শাবকগুলো কি করে? হেরিঙ্গালের ঠোঁটে হলুদ রঙের ঠোঁটের নিচের দিকে একটা লাল ডট থাকে। হ্যাঁ, সেই যখন মা পাখিটা মুখে করে খাবার নিয়ে আসে, তখন তার বাচ্চাগুলো সরাসরি খাবার না খেয়ে তার মায়ের এই জায়গাটাতে ঠিক ঠোকরাতে থাকে। অর্থাৎ এই ক্ষেত্রে এই লাল ডটটাই হচ্ছে তার খাবার উগরে দেওয়ার একমাত্র রিলিজার। ঠিক আছে, এই ডটটাই এই বাচ্চাদেরকে আকৃষ্ট করে যে খাবার উগরে দেওয়ার জন্য। তাহলে এটা নির্গমন উদ্দীপনা হিসেবে কাজ করে। এই ঘটনাটা পর্যবেক্ষণ করার পর বিজ্ঞানী টিনবার্গেন এবং আরেকজন বিজ্ঞানী পারডেক এটা নিয়ে বিস্তর গবেষণা করেন। তারা এই ঘটনা পর্যবেক্ষণ করার পর যে রিলিজার, এই ঘটনাটাকে আরও স্পষ্টভাবে বোঝার জন্য তারা একটা ডামি মানে হচ্ছে নকল বোর্ড দিয়ে তারা একটা হেরিঙ্গালের মুখের এরকম আকৃতি তৈরি করেন। আকৃতি তৈরি করার পর সেটাতে একটা লাল ডট চিহ্ন দেন এবং দিয়ে যখন বাচ্চা শাবকদের সামনে ধরা হয়, তখন সেই শাবকগুলো ওই ডামি পাখিটার মধ্যেই ঠোকরাতে থাকে। এ থেকে তারা নিশ্চিন্ত হন যে এটাই তাদের খাবার উগরে দেওয়ার একমাত্র রিলিজার হিসেবে কাজ করে। পরবর্তীতে তিনি কি করেন? এই একটা ডটের জায়গায় তিনি আরও 2-3টা ডট, লাল ডট লাগিয়ে দেন। এর ফলে কি হয়? লাল ডট দেওয়ার পরে বাচ্চাগুলো আরও বেশি করে ওই চোয়ালের নিচে যে ফোঁটাগুলো আছে সেই ফোঁটাতে ঠোকরাতে থাকে। এ থেকে তারা নিশ্চিত হয়ে যান যে এই হেরিঙ্গাল পাখির ঠোঁটের নিচে, ইয়েলো কালারের ঠোঁটের নিচে লাল ডটগুলোই তাদের খাবার জানানোর আকৃতি হিসেবে একমাত্র রিলিজার হিসেবে কাজ করে থাকে। ওকে, তো আজকের ক্লাসের আচ্ছা, এখানে রিলিজারটা আমরা জানলাম, তাহলে এটা হচ্ছে রিলিজার হিসেবে কাজ করলো। তো এখানে আরেকটা জিনিস একটু ব্যাখ্যা করার আছে, যেটা তোমাদের বইয়ে আছে। স্তন্যপায়ী প্রাণীদের ক্ষেত্রে জননাঙ্গের স্ফীতি এবং জননাঙ্গের কালার চেঞ্জ, এটাও একটা রিলিজার হিসেবে কাজ করে। কিভাবে? প্রত্যেকটা প্রাণীরই হচ্ছে জননকাল নির্দিষ্ট, তাই না? অর্থাৎ সারা বছর ধরেই তো তারা নিশ্চয়ই জনন করে না, তারা বছরের নির্দিষ্ট একটা সময়ে জনন কাজ সম্পন্ন করে থাকে। এক্ষেত্রে একটা শব্দ এখানে জেনে রাখা দরকার, যেটাকে বলা হয় সাইন স্টিমুলি।
তো স্তন্যপায়ী প্রাণীদের জননাঙ্গের স্ফীতি এবং জননাঙ্গের রং চেঞ্জ এটাকে বলা হয়, এটা এক ধরনের সাংকেতিক উদ্দীপনা, এটাকে বলা হয় সাইন স্টিমুলি। তো স্ত্রী প্রাণীর এটা দেখে তার একই প্রজাতির অপর লিঙ্গের প্রাণী অর্থাৎ পুরুষ প্রাণী তার প্রতি আকৃষ্ট হয় এবং তারা জননে অংশগ্রহণ করে। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে এই যে সাইন্স যেই সাংকেতিক চিহ্নটা এই ক্ষেত্রে সাহায্য করলো সেটাকে আমরা বলে থাকি সাইন স্টিমুলি। এটাও এক ধরনের রিলিজার। তাহলে আমরা জানলাম কি মোটিভেশন, রিলিজিং এবং টার্মিনেশন। আচরণে আজকে আমরা আলোচনা করলাম কি আচরণের প্রকৃতি। আচরণের প্রকৃতির ক্ষেত্রে এই তিনটা জিনিস আমাদের জানতে হবে। ওকে, তাহলে প্রথমে কি হতে হবে, মোটিভেটেড হতে হবে, তার একটা রিলিজিং উদ্দীপনা আছে বা নির্গমন উদ্দীপনা আছে, তারপরে একটা টার্মিনেশন আছে। আচ্ছা, নির্গমন উদ্দীপনা হওয়ার পর একটা জিনিস কাজ করে যেটাকে বলা হয় গোল বা ড্রাইভ বা থ্রাইভ। অর্থাৎ যেমন ধরো আমি যেটা বলেছিলাম তোমাদেরকে, যখন আমি মোটিভেটেড করলাম, ধরো আমি করেছি যে ভালো করে পড়াশোনা করো, না হলে জীবনে কিছু করতে পারবে না। এইটা শোনার পর তুমি যখন পড়াশোনা শুরু করবে সেটা হচ্ছে রিলিজিং। ঠিক আছে, রিলিজিং তার নির্গমন উদ্দীপনা। এটা কিন্তু 1-2 দিনের ব্যাপার না, এটা অনেক দিনের ব্যাপার। তারপর যখন তুমি পড়াশোনা শেষ করে তুমি একটা ভালো একটা জবে ঢুকলা বা তুমি দেশের কাজে লাগলা, যখন তুমি তোমার লক্ষ্যে পৌঁছে গেলে সেটা হচ্ছে গোল বা ড্রাইভ। ঠিক আছে, তাহলে আমরা মোটিভেশন, রিলিজিং জানলাম, আর টার্মিনেশনটা হচ্ছে সমাপ্তিকরণ, যেটা আমি বলেছি। যেমন খাবার খাওয়ার পর যদি পেট ভরে যায় তাহলে সেটা কি হয়, তোমার আর খেতে ইচ্ছে করবে না, এটা হচ্ছে টার্মিনেশন। আবার টুনটুনি পাখির ক্ষেত্রেও আমি বলেছি। তাহলে আজকের লেকচার এই পর্যন্তই, বেশি দীর্ঘায়িত করব না। তাহলে আমরা জানলাম প্রাণীর আচরণ কি, সংজ্ঞাটা আমরা জেনেছি। প্রাণীর আচরণ এটা জীববিজ্ঞানে কোন শাখায় আলোচিত হয়, একটু লিখে দাও তো, সেটা আমরা বলেছি। তারপরে এই যে আচরণের প্রকৃতি কয় ধরনের, 3 ধরনের। কি কি, মোটিভেশন, রিলিজিং, টার্মিনেশন। এই 3টা টার্ম সম্পর্কে আমাদের জানতে হবে। রিলিজিং শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন, বিজ্ঞানী, কোন বিজ্ঞানী, একটু লিখে দাও তো। রিলিজার শব্দটা কে ব্যবহার করেন এবং রিলিজার নিয়ে মানে ব্যাপকভাবে গবেষণা করেন কোন বিজ্ঞানী, টিনবার্গেন, তাই না? কিসের উপর তারা হচ্ছে গবেষণাটা পরিচালনা করেন, হেরিঙ্গাল নামক এক ধরনের সামুদ্রিক গাংচিলের উপরে। ঠিক আছে, তারপর টার্মিনেশনটা কি আমরা জানলাম। তারপরে আচরণ এবং বংশগতি সম্পর্ক, এটা একটু তোমরা বই থেকে ভালো করে দেখে নিবা। তাহলে আচরণ এবং বংশগতির পারস্পরিক মিথস্ক্রিয়া, এই ঘটনাটা ঘটে থাকে, এটা একটা জটিল প্রক্রিয়া। ঠিক আছে, আচরণ এবং বংশগতির যে সম্পর্ক, এটা একটা জটিল প্রক্রিয়া। আজকে আমরা এই 2টা টপিক সম্পর্কে পড়েছি। নেক্সট ক্লাসে আমরা ট্যাক্সিস নিয়ে আলোচনা করব, তোমরা পড়ে আসবে। তো প্রিয় শিক্ষার্থীরা, দেখা হবে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো।